আজ এই ভিডিওতে আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবো যা হয়তো অনেককেই খুশি করতে পারবে না। কিন্তু আজকে ভারতে এমন একটি কর্মকাণ্ড ঘটলো, তারপরে কিছু কথা বলা কিন্তু প্রয়োজন। ভারতের পিছনে আন্তর্জাতিক শক্তিগুলো যেভাবে দিনের পর দিন ষড়যন্ত্র করছে, তার পাল্টা হিসাবে ভারতকেও এবার যে অ্যাগ্রেসিভ কিছু ভাবতে হবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে আসামে যে ঘটনা ঘটেছে তারপরে অন্তত বৃহত্তর একটা প্রশ্ন উঠছে, তা হলো ভারতের সেনাবাহিনীর বিপক্ষে কি মস্ত বড় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শেষ এক সপ্তাহ ধরে অন্তত বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটেছে, যেগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে নিয়ে আসছি, তার ডটগুলো কানেক্ট করলেই বোঝা যায় আন্তর্জাতিক শক্তিগুলোর এক এবং একমাত্র টার্গেটের কেন্দ্রবিন্দুতে এক্ষেত্রে কিন্তু ভারত। কি হয়েছে ঘটনাটি এবং কেন ঘটনাটি বর্তমান অনেক ঘটনার থেকে আলাদা। আজকে আসামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেনাঘাঁটিতে ভারতের বায়ুসেনার একটি বিমান ধ্বংসের মধ্যে পড়ে, দুর্ঘটনার মধ্যে পড়ে এবং সেই বিমানটি কিন্তু ধ্বংস হয়ে যায়। আসামের জোরহাট রোরিয়া বিমান ঘাঁটি থেকে হঠাৎ করেই কালো ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখা যায় এবং পরবর্তীকালে জানা যায় একটি হেডলাইন যেখানে লেখা আছে জোরহাট IAF AN-32 ক্র্যাশ। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে আসামে জোরহাট এয়ারবেসে বায়ুসেনার পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে তাদের অত্যন্ত ডিপেন্ডেবল এক এয়ারফোর্স অফিসার যখন একটি বিমানকে চালাচ্ছিলেন, সে সময় সেটি ধ্বংসের মুখে পড়েন, দুর্ঘটনার মুখে পড়েছেন। শনিবার সকালে একটি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী গোটা বিশ্ব কিন্তু থাকলো। অরুণাচল প্রদেশ থেকে উড়ে আসা ভারতীয় বিমান বাহিনীর একটি N-12 AN-32 বা AN-32 পরিবহন বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং মুহূর্তে তা আগুন ধরে যায়। প্রাথমিক রিপোর্টে জানা যায় বিমানের চাকা ফেটে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারান চালক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক পাইলটের মৃত্যুর খবর কিন্তু কিছু ক্ষেত্রে ভেসে আসছে, যদিও তিনি শহীদ হয়েছেন কিনা তার অফিসিয়াল কনফার্মেশন এখনো বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়নি। আমরা এক্সপেক্ট করছি এই ভিডিও বানানো অবধি তিনি সুরক্ষিত আছেন। কিন্তু এই দুর্ঘটনার পিছনে শুধুই কি যান্ত্রিক ত্রুটি আছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভারতের উত্তর পূর্ব সীমান্তে অর্থাৎ সেভেন সিস্টার্স অঞ্চলে ক্রমাগত ঘটে যাওয়া একাধিক জিওপলিটিক্যাল ঘটনার সঙ্গে কোনো মিল এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলিং আলোচনা করব এবং কিভাবে আসামের বুকে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনা দিল্লি সামরিক প্রস্তুতি ও বেজিং এবং ভারতের সাথে সীমান্ত উত্তেজনার সমীকরণকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে, সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে প্রধান আলোচ্য বিষয়। ভূরাজনৈতিক মানচিত্রে আসামের এই জোরহাট এয়ারবেস কোনো সাধারণ বিমান ঘাঁটি নয়। এটি হলো উত্তর পূর্ব ভারতে ভারতের বিমান বাহিনীর অন্যতম প্রধান চালিকা শক্তি। অরুণাচল প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে সড়ক যোগাযোগ প্রায় অসম্ভব, যেখানে মোতায়েন থাকা হাজার হাজার ভারতীয় সেনার কাছে রসদ, অস্ত্র এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কেন্দ্রবিন্দু ছিল এই জোরহাট এয়ারবেস। অর্থাৎ এটি একটি স্ট্র্যাটেজিক্যাল ডিপ্লয়মেন্ট হাব বলা চলে। যেই এয়ারবেস না থাকলে উত্তর পূর্ব ভারতের যে সেনাবাহিনী ডিপ্লয় আছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু সুরক্ষিত হবে না। আর এই অপারেশনের মূল মেরুদণ্ড হলো সোভিয়েত আমলে তৈরি এই AN-32 বিমান, যাকে ভারতীয় বায়ুসেনার ওয়ার্ক হর্স বা প্রধান খাটুনি খাটা বিমান বলা হয়। প্রায় 750 টন কার্গো বা 50 জন সেনাবাহিনী সক্ষম এই বিমানটি তীব্র গরম এবং অতিরিক্ত উচ্চতার মতো চরম পরিবেশেও কাজ করতে পারে। অর্থাৎ এটি বায়ুসেনার যদি বলা হয় অত্যন্ত ভরসাযোগ্য একটি খাটুনি বেগার খাটনি খাটার একটি বিমান, যাকে যখন তখন যখন ইচ্ছে প্রয়োজনে কিন্তু ব্যবহার করতো বায়ুসেনা। পরবর্তীকালে জানা যায় যে এই বিমানটি যেটি উত্তর পূর্ব সীমান্তে প্রধান পাহারায় ব্যবহৃত হতো, সে নিজেই কতটা নিরাপদ। যদি তথ্য দেখেন তাহলে দেখবেন 1986 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে প্রথমে এই বিমানগুলো ভারতে আনা হয়েছিল। বর্তমানে ভারতের কাছে প্রায় 100টি AN-32 বিমান রয়েছে, কিন্তু এর ট্র্যাক রেকর্ড ভারতের কপালে চিন্তার ভাঁজ কিন্তু চওড়া করছে। 1986 সাল থেকে এ পর্যন্ত প্রায় 22টি AN-32 বিমান দুর্ঘটনার মুখে পড়েছে। গত বছর অর্থাৎ 2025 সালেও এই দুর্ঘটনা ঘটেছিল এবং আজও 2026 সালের জুনে ফের একই ধরনের দুর্ঘটনা অর্থাৎ ক্র্যাশ। কোথাও না কোথাও রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এই প্রবচনটাকে মিথ্যে করানোর জন্য, রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ দেখানোর জন্য
কোনো না কোনো আন্তর্জাতিক শক্তিগুলো এর পিছনে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের একটা পক্ষের ধারণা, যদিও আমি এখনো কোনো কনক্লুশনে আসতে রাজি নই। কিন্তু প্রশ্ন কি উঠছে? প্রশ্ন উঠছে ভারতের সামরিক আধুনিকরণ ও রাশিয়া একত্রে বরাবর একসাথে হাতে হাত মিলিয়ে চলেছে। এর একটা ড্রব্যাকও আছে। সেই ড্রব্যাকটি হলো রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরশীলতা। ইউক্রেন যুদ্ধের উপর পর থেকেই রাশিয়ার কাছ থেকে সামরিক যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস পাওয়ার ক্ষেত্রে ভারত নানাবিধেও সম্মুখীন কিন্তু হয়েছে বিষয়ের। এই পুরনো সোভিয়েত বিমানগুলোকে আপগ্রেড করার প্রক্রিয়াও কিন্তু থমকে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ সীমা সুরক্ষায় ও পাইলটদের জীবনে। এই পুরো বিষয়টি এমন একটি জায়গায় হয়েছে যেখানে ভারত চীনে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা চরম জায়গায় থাকে। চীন যখন অরুণাচল প্রদেশের একের পর এক গ্রামে থাবা বসাচ্ছে এবং এয়ারবেস তৈরি করছে, তখনই সামরিক পরিকাঠামো ভারতের কিন্তু প্রশ্নের মুখে পড়ল এবং এই অবস্থা কিন্তু ভারতের উপর অনেক গুণ চাপ বাড়িয়ে দিল। সব থেকে উদ্বেগের বিষয় হলো আসামের আকাশসীমায় বিমান দুর্ঘটনা এই প্রথম নয়। মাত্র কয়েক মাস আগেই এই জোরহাট বিমান ঘাঁটি থেকেই রুটিন মহড়ার সময় ওরা একটি অত্যাধুনিক সুকোই 30 MKI ফাইটার জেট কার্বি আংলং এলাকায়, পাহাড়ি এলাকায় কিন্তু ফের ক্র্যাশের মুখে পড়ে এবং দুজন কিন্তু প্রাণ হারিয়েছিল। একদিকে ফাইটার জেটের ক্র্যাশ এবং অন্যদিকে সীমান্ত সচল রাখার একমাত্র ভরসা পরিবহন বিমানের দুর্ঘটনা। এই জোড়া ধাক্কা কি বেজিং এর বিরুদ্ধে ভারতের সামরিক প্রতিরোধ ক্ষমতাকে কোথাও গিয়ে দুর্বল করে দিচ্ছে? প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, কারণ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও এই পুরো ঘটনাটির দুঃখ প্রকাশ কিন্তু করেছেন। পরিস্থিতি সামাল দিতে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে আছে এরকম বলা যাচ্ছে না। রাশিয়া এবং সোভিয়েত আমলের বিমানের উপর নির্ভরতা কমাতে আমেরিকার সুপার হারকিউলিস C-130J এবং ইউরোপীয় এয়ারবাস 3295 বিমানের দিকে কিন্তু ভারত ঝুঁকছে। কিন্তু ভারতের বিশাল সীমান্তর তুলনায় এই নতুন বিমানের সংখ্যা কিন্তু এখন অনেকটা কম। বায়ুসেনা ইতিমধ্যেই এই দুর্ঘটনার বিপক্ষে কোর্ট অফ এনকোয়ারি অর্থাৎ তদন্ত কমিটি গঠন করেছে। চাকা ফেটে যাওয়া নাকি ইঞ্জিন বিকল হওয়া নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই কারণটি তো একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে বায়ুসেনা এই অঞ্চলে কতটা তাদের অবস্থানকে জোরালোভাবে জানান দিতে পারে, সেই প্রশ্ন যেমন কোথাও গিয়ে বিশেষজ্ঞরা তুলছেন, পাশাপাশি এই প্রশ্ন তোলা হচ্ছে যে ইচ্ছাকৃত রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য কোনো না কোনোভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পিছনে দায়ী না তো, নাকি ডিপ স্টেট যেভাবে দিনের পর দিন কখনো ডক্টর জয়শঙ্কর কখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করছে, ডিপ স্টেটের কোনো হাত এই দুর্ঘটনার পিছনে জড়িয়ে নেই তো? বায়ুসেনা ভারতের অত্যন্ত শক্তিশালী একটি ঘাঁটি। সেই বায়ুসেনাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যদি আন্তর্জাতিক স্তরে প্রশ্ন উঠিয়ে দেওয়া যায়, তাহলে আখেরে কাদের লাভ তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ শেষ 1 বছরে বারবার রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কেন ভারত রাশিয়ার থেকে অস্ত্র কিনছে, যদি ভারত রাশিয়ার থেকে অস্ত্র কেনা বন্ধ করে দেয় তাহলে আমরা ডিসকাউন্ট দেবো, কেন ভারত রাশিয়ার সুকোই 57 কিনবে, কেন আমেরিকার F-35 ফাইটার জেট ভারত কিনবে না? এই ধরনের অসংখ্য প্রশ্ন 1 বছর ধরে পশ্চিমা বিশ্ব তুলেছে। আর আজকে দেখুন, রাশিয়ার একটি বিমান ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক এয়ারবেসে ধ্বংস হলো। ফলে 2-2 4 করাটা খুব একটা কঠিন কি? পাশাপাশি 7 সিস্টার্স যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেই 7 সিস্টার্সে বাংলাদেশকে পিছনে দিয়ে লাগিয়ে দিয়ে চীন এবং পাকিস্তান ক্রমাগত ভারত থেকে 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তা কিন্তু আজকে পুরনো হয়ে গেছে এবং চর্চার বিষয়। ফলে সব মিলিয়ে 7 সিস্টার্সে যেভাবে এই বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, তা কিন্তু ভারতকেও অনেক কিছু নিয়ে ভাবতে হবে এবং অনেক সমস্যাকে পয়েন্ট আউট করে সলিউশনের পথ খুঁজতে হবে। তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।